বন্ধুরা, আমরা এখন ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ভিডিওর বিষয় বজ্রপাত। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা। আমরা এই আলোচনার মধ্যে রাখছি তিনটে জিনিস। প্রথমে আমরা আলোচনা করব যে বজ্রপাতের সময় কি কি করা উচিত। দ্বিতীয় যেটা নিয়ে আমরা আলোচনায় আসবো ভিডিওতে, সেটা হচ্ছে বজ্রপাতের সময় কি কি করা একদমই উচিত নয়। এবং শেষে আমরা আলোচনা করব যে এই বজ্রপাতের হাত থেকে বাঁচার জন্য আমরা ঠিক কি কি করব। তো বুঝতেই পারছেন প্রাণ বাঁচানোর ভিডিও এটা। অতএব অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে ভিডিওটা দেখবেন। দেখতে হলে পুরোটাই দেখবেন। এবং এই ধরনের বহু শিক্ষণীয় ভিডিও আমার এই ইউটিউব এবং ফেসবুক পেজে রয়েছে। এবং আপনাদের এই ভিডিও দেখার পর যদি মনে হয় যে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করা উচিত, অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন যাতে করে তারা বজ্রপাতের হাত থেকে বাঁচতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আপনারা প্রশ্ন করতে পারেন, সময় করে উত্তর দেবো। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা শুরু করি যে বজ্রপাতের সময় অর্থাৎ যখন বাজ পড়ে আকাশ থেকে তখন আমাদের কি কি করা উচিত নয়। প্রথমে এটা জানি। দেখুন, প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে বজ্রপাতের সময় কি করা উচিত সেটা আমরা জানতে গিয়ে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমেই নিরাপদ জায়গায় আশ্রয় নেব। সেই নিরাপদ জায়গা কোনটা হবে না, শক্ত ছাদযুক্ত কোনো ভবন হবে, বাড়ি হবে, এবং সেটার জানালা দরজা বন্ধ রাখতে পারলেই ভালো হয়। দ্বিতীয়, যে বাড়িতে আশ্রয় নিতে পারলাম না, তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব কোনো ধাতব বডির গাড়ি, সেটা যে কোনো গাড়ি হতে পারে, বাস হতে পারে, ঠিক আছে। এবং এই ধাতব বডির যে শরীরের যে গাড়ি, সেটা কিন্তু বজ্রপাতের সময় নিরাপদ। কিন্তু শর্ত একটা আছে। শর্ত হচ্ছে যে ওই গাড়ির ধাতব অংশ স্পর্শ করা চলবে না, তাহলে কিন্তু তড়িতাহত হতে পারে। 2 নম্বর, আমাদের উঁচু স্থান এড়িয়ে যেতে হবে। অর্থাৎ পাহাড়, টিলা, ওই সমস্ত জায়গা আমাদের এই বজ্রপাতের সময় এড়িয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের সমতলে থাকার চেষ্টা করতে হবে। যেখানে সমতল ভূমি সেইখানে থাকারই চেষ্টা করতে হবে। 3 নম্বর শর্ত কি না, বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে আমাদের দূরে থাকতে হবে এই সময়। অর্থাৎ বৈদ্যুতিক তার, কোনো প্লাগ, টেলিফোন, বিশেষ করে বুঝতেই পারছেন টেলিফোন যেটা আমরা বলছি, যেটা তারের মধ্য দিয়ে যে টেলিফোনের কথা, সেইটা, এবং বৈদ্যুতিক যন্ত্র এই সময় কোনো ব্যবহার করা চলবে না। বুঝতে পারছেন? এরপরের যে পয়েন্টটা কী হবে না, 30-30 অনুসরণ করতে হবে। 30-30 তার মানে কি না, বজ্রপাতের যে আলোটা সেইটা দেখার পর যদি 30 সেকেন্ডের মধ্যে আমরা শব্দ শুনতে পাই কানে, তাহলে বুঝতে হবে যে বজ্রপাতটা কাছাকাছি কোথাও হতে চলেছে। সুতরাং ওই সময় অবিলম্বে আমাদের নিরাপদ জায়গায় বা নিরাপদ স্থানে চলে যেতে হবে। বুঝতে পারলাম? এরপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে জলাশয় থেকে আমাদের দূরে সরে থাকতে হবে। পুকুর, নদী, হ্রদ, সমুদ্র, যদি আমরা সেইখানে ওই মুহূর্তে কোথাও থাকি তাহলে আমাদের তার থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। জলাশয় থাকা চলবে না সেই সময়। আর কি না, যদি এমন হয়তো হয়েছে যে আমরা কোনো খোলা জায়গায় সেই মুহূর্তে আছি, আমাদের কোনো উপায় নেই সেই জায়গা ছেড়ে অন্য কোথাও দ্রুত আশ্রয় নেওয়ার, তাহলে কি না, শরীরকে নিচু রাখতে হবে সেই সময়। আমরা যদি খোলা মাঠের মধ্যে থাকি, আমরা যদি কোনো গ্রাউন্ডে থাকি, আমরা ফুটবল গ্রাউন্ড বা ক্রিকেট গ্রাউন্ডে যদি থাকি, তাহলে কি না, খোলা জায়গায় যদি থাকি তাহলে শরীর নিচু করে বসতে হবে, যেটা বলা হয় ক্রাউচ ডাউন করা, ঠিক আছে। সেই রকমভাবে বসতে হবে। পায়ের আঙুলের উপর ভর দিতে হবে এবং মাথা নিচে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে দুটো হাত দিয়ে কান ঢেকে দিতে হবে। পরের যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে দল থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ধরুন কোথাও একসঙ্গে অনেকজন আশ্রয় নিয়েছেন, ঠিক আছে, অর্থাৎ একের বেশি মানুষ আছে, একাধিক মানুষ আছে, তাহলে পরস্পরের থেকে কমপক্ষে 15 ফিট দূরত্ব বজায় রেখে আমাদেরকে থাকতে হবে। অর্থাৎ যাতে করে বিদ্যুৎ একজনের থেকে আরেকজনের শরীরে সঞ্চারিত না হতে পারে বাজ পড়ার পর, সেই যে সতর্কতা, সেই সাবধানতা অবলম্বন করার জন্যই এই পদ্ধতি, যে দূরত্ব বজায় রাখতে হবে কোনো একটা জায়গায় সবাই মিলে আশ্রয় নিলে। এর সঙ্গে সঙ্গে দুটো এক্সট্রা পয়েন্ট রয়েছে, যে আবহাওয়ার পূর্বাভাসটা জানতে হবে। আবহাওয়া কি জানাচ্ছে যে বাজ পড়তে পারে? যদি আগে থেকে জানায় যে এই সময়টা বাজ পড়তে পারে, তাহলে নিঃসন্দেহে সেই সময়টা আমাদের বাইরে বেরোনো বন্ধ রাখতে হবে। সবাই আগে তো প্রাণ না, বেঁচে থাকতে হবে আগে ভালো করে, এটা খুব জরুরি। এবং আরেকটা জিনিস যেটা আমি যোগ করতে চাই সেটা হচ্ছে প্রাথমিক যে চিকিৎসা, সেটা আমাদের শেখা জরুরি। এখানে এমন একটা চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসাটা আমাদেরই করতে হবে, সেই মুহূর্তেই করতে হবে, অন্য কেউ করবে না। এটা নিয়ে একটা আলাদা ভিডিও দিচ্ছি,
সেটা আপনারা দেখে নিতে পারেন। সেটা কি না, সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। অর্থাৎ হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেলে সেটা কিভাবে চালু করবেন। বাজ পড়ার ফলে কেউ জলে ডুবে গেলে এই সমস্ত ক্ষেত্রে সাধারণভাবে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়। সেই হৃৎপিণ্ডটা চালু করতে জানতে হবে এবং হাতে কিন্তু কম সময়, 4-5 মিনিটের মধ্যেই আপনাকে চালু করতে হবে, আপনাকেই চালু করতে হবে। তাহলে বাজ পড়ার পর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে কীভাবে চালু করবেন, মাথায় রাখতে হবে যে বাজ পড়লে কিন্তু সাধারণভাবে শরীরে বিদ্যুৎ থাকে না, স্পর্শ করা যায়। অতএব কারো যদি এরকম হয় যে হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে, সেটা আশেপাশে যারা থাকবে তাদেরকে সিপিআর দিয়ে সেটা চালু করতে হবে। এই গেল হচ্ছে আপনার যে কি কি করবেন। এইবার আমরা যেটাতে আসছি যে বাজ যে যখন পড়ছে তখন কি করা উচিত নয়। প্রথমেই কোনো গাছের নিচে আশ্রয় নেওয়া চলবে না, ঠিক আছে, কারণ উঁচু গাছ সবসময় বজ্র আকর্ষণ করে, বুঝাতে পারলাম। দ্বিতীয় হচ্ছে কোনো ধাতব বস্তুকে স্পর্শ করা চলবে না, কোনো ধাতব বেড়া, রেলিং, তার, কোনো যন্ত্রপাতি, বিদ্যুৎ পরিবহন, এই সমস্ত কিছু বিদ্যুৎ পরিবহন করে। সুতরাং বাজ পড়ার সময় কোনো কিছু স্পর্শ করা চলবে না যেগুলো ধাতব পদার্থ। অবশ্যই এর পরের পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, খোলা মাঠে দাঁড়ানো চলবে না, ঠিক আছে। অর্থাৎ কোনো মতেই সেটা যে কোনো মাঠ, খোলা মাঠে দাঁড়ানো চলবে না। দ্রুত কোনো আশ্রয়, বিশেষ করে মাথায় ছাদ রয়েছে এরকম আশ্রয় চলে যেতে হবে। আর কি 4 নম্বর পয়েন্ট, যেটা ছাতা বা ধাতব জিনিস ব্যবহার করা চলবে না, সেটা কিন্তু আরও আকর্ষণ করতে পারে বাজকে। আর কি না, পরের পয়েন্ট যেটা করা চলবে না সেটা হচ্ছে জলে স্নান করা চলবে না ওই সময়, ঠিক আছে। পুকুরে কোনো ওয়াটার বডিতে তো থাকাই চলবে না, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের জলের যে পাইপ সেটার মধ্য দিয়েও কিন্তু বিদ্যুৎ সঞ্চারিত হতে পারে। সেই কারণের জন্য এমনি চান না করাই ভালো ওই সময়। আর কি না, মোবাইল ফোন নিয়ে যদিও খুব বিশাল কোনো নিরাপত্তার ব্যাপারটা নেই বা কিছু বলাও হয়নি, তবু কিছু ক্ষেত্রে সাধারণভাবে মোবাইল ফোন এড়িয়ে চলাই ভালো। তবে বিশেষ করে যে মানে ল্যান্ডলাইন যে ব্যবহার করাটা একদমই উচিত না। এইবার আমরা আলোচনা করতে চলেছি যে বজ্রপাত থেকে বাঁচবো কীভাবে, আমরা কীভাবে রক্ষা পাবো এর থেকে, রক্ষা পাওয়ার উপায়টা কী। বাজ পড়ছে, আমরা রাস্তাতেও বেরিয়েছি এবং আমরা নিরাপদ জায়গায় আশ্রয় হয়তো নিয়েছি বা নিতে চলেছি। কীভাবে বাঁচবো বজ্রপাতের হাত থেকে? 1 নম্বর, যেটা আগে বলেছি, আবহাওয়ার পূর্বাভাস আমাদের আগে থেকে জানতেই হবে। বৃষ্টি হতে চলেছে যদি বলা হয় আগে থেকে পূর্বাভাসে, তাহলে আমরা জেনে নেবো যে বাজটা সেই সময় পড়বে কিনা, কোন সময় পড়বে, ঠিক আছে। 1। দ্বিতীয় কথা হচ্ছে যে বজ্রপাত সুরক্ষা পরিকল্পনা করতে হবে। বাড়ি বা কর্মক্ষেত্রে বিশেষ করে এটা মাথায় রাখতে হবে, আমাদের যেটাকে বলবো যে লাইটনিং রড ব্যবহার করতে হবে। তার মানে কি না, উঁচু ভবনে, বাড়ির ছাতে, হ্যাঁ, এইটা লাগালে যার ফলে কী হবে, সে বিদ্যুৎটা টেনে নিতে পারবে, বাজটাকে টেনে নিতে পারবে, যার জন্য বাড়ির কোনো কারো ক্ষতি হবে না, ঠিক আছে, বুঝতে পারছি। অথবা উপযুক্ত গ্রাউন্ডিং যে সিস্টেম সেটা স্থাপন করতে হবে, তাহলে কী হবে, বিদ্যুৎটা একদম মাটির মধ্যে চলে যাবে বাজ পড়ার পর। আর অবশ্যই যেটা এর আগে বলেছি যে প্রাথমিক চিকিৎসাটা জানা জরুরি, সিপিআরটা বিশেষ করে জানা জরুরি। সিপিআর দেওয়া কীভাবে, এটা নিয়ে আলাদা ভিডিও আমি বানাচ্ছি, এই চ্যানেলেই পেয়ে যাবেন। আর কি না, জনসচেতনতা বাড়াতে হবে, ঠিক আছে। অর্থাৎ পরিবার, সম্প্রদায়, নিজের সন্তানকে আগে থেকে শিক্ষা দিতে হবে যে বাজ পড়লে কীভাবে তার হাত থেকে বাঁচবো। এর আগেই আমি বলেছি যে কী কী করতে হবে, কী কী করা চলবে না, সেগুলো বলেছি, হ্যাঁ। আর কি না, মাথায় রাখতে হবে যে বাজ পড়ার পর যার শক লেগেছে বা আঘাতপ্রাপ্ত যে ব্যক্তি, তার শরীরে কিন্তু বিদ্যুৎ থাকে না, অর্থাৎ তাকে স্পর্শ করা যাবে। সেই জন্য সিপিআর দেওয়াটাও নিরাপদ, এবং তার জন্যই তাকে প্রাণে বাঁচানোর জন্যই, যেটা একটু আগে বললাম, সিপিআর কিন্তু দিতেই হবে। আর কি না, বাড়ির যে বৈদ্যুতিক সিস্টেম সেখানে সার্জ প্রোটেক্টর ব্যবহার করতে হবে, ঠিক আছে। সার্জ প্রোটেক্টর ব্যবহার করা জরুরি, কারণ এই বজ্রপাতের সময় যে বৈদ্যুতিক ঢেউ, এই ঢেউ থেকে যন্ত্রপাতি খারাপ হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে, সেটাকে কিন্তু রক্ষা করবে এটা। আর কি আরেকটা বিষয় রয়েছে যে তাল গাছ, নারকেল গাছ থাকলে নাকি বাড়ির আশেপাশে, যে এটা বজ্র আটকে দেয়। কিন্তু একটা সমস্যা রয়েছে যে বাড়ি থেকে গাছটি মানে তাল গাছ বা নারকেল গাছ যেন অন্তত 10-15 মিটার দূরে হয় অন্তত, কারণ গাছে আঘাত করলে বিদ্যুতে সেই বজ্রপাতের যে বিদ্যুৎ সেটা যাতে করে বাড়িতে কোনো ক্ষতি না করতে পারে, সেটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরাসরি গাছে আঘাত করলে বাজ, সেটা কিন্তু গাছ যে তার মাটিতে চলে যাওয়ার যে বিদ্যুৎটা, সেই সিস্টেম কিন্তু গাছের মধ্যে থাকে না, ঠিক আছে। তা সেক্ষেত্রে গাছটা ফাটিয়ে দিতে পারে, গাছ উল্টে পড়তে পারে এই বিদ্যুতের মানে এই বাজের আঘাতে। সুতরাং সেটা থেকে কিন্তু ঘরের ক্ষতি হতে পারে, মানুষের ক্ষতি হতে পারে। এইগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই 3টে জিনিস যদি মাথায় রাখি, যে 3টে পয়েন্টের উপর বললাম, তাহলে কিন্তু আমরা বাজ পড়লে আমরা নিজেদেরকে অনেকটা সুস্থ রাখতে পারবো, স্বাভাবিক রাখতে পারবো। এইবার আপনারা নিজেদের মতো যুক্তি দিয়ে বুঝে নিন, জিনিসগুলো মাথায় রাখুন এবং সবাইকে শেয়ার করে জানানোর সুযোগ করে দিন। ভালো থাকবেন বন্ধুরা।